ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ফাইনাল ইতিহাস এমসিকিউ ও এসিকিউ। বন্ধুরা, এমসিকিউ ও এসিকিউ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই এই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে আর এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিতে হবে। তাহলে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় এখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। আর পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। তাহলে দেখে নেওয়া যাক ইতিহাস এমসিকিউ অ্যান্ড এসিকিউ সম্পূর্ণ উত্তর সহ 100% কমন এই প্রশ্নের ভিডিও। দেখে নেওয়া যাক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো, একেবারে মোস্ট কমন যোগ্য, একেবারে সেরা কমন যোগ্য প্রশ্নগুলো কিন্তু এখানে আমি আলোচনা করেছি। এমসিকিউ প্রশ্ন দেখো, প্রথম অধ্যায় থেকে আমি এক কথায় কিন্তু আলোচনা করেছি তোমাদের জন্য। 1 নম্বর প্রশ্ন, ইংরেজিতে প্রিহিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর ড্যানিয়েল উইলসন। 2 নম্বর প্রশ্ন, হিস্টেরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক। 3 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে? উত্তর আফ্রিকাতে। 4 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায়? উত্তর কাশ্মীরের। 5 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম হলো? উত্তর সুমেরীয় লিপি। 6 নম্বর প্রশ্ন, ভারতে পুরাণের সংখ্যা হলো 18টি। 7 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয়? উত্তর হেরোডোটাসকে। 8 নম্বর প্রশ্ন, জেন্দ আবেস্তা হলো পার্সিকদের ধর্মগ্রন্থ। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? উত্তর গিলগামেশ। 10 নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সাদাইন। 11 নম্বর প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? উত্তর খ্রিস্টপূর্ব 4th শতক। 12 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর উইলার্ড ফ্রাঙ্কলিবি। 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে? উত্তর আফ্রিকায়। 14 নম্বর প্রশ্ন, কুমোরের চাকা আবিষ্কৃত হয়? উত্তর নব্য প্রস্তর যুগে। 15 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? উত্তর জেমস প্রিন্সেপ। 16 নম্বর প্রশ্ন, আলতামিরা গুহা অবস্থিত? উত্তর স্পেনে। 17 নম্বর প্রশ্ন, সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে? উত্তর ভারতে। এবার প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পড়বে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক? উত্তর র্যাঙ্কে। 2 সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন, কে বলেন? উত্তর স্টুয়ার্ট পিগট। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন? উত্তর ঐতিহাসিক এইচ কার। 4 নম্বর প্রশ্ন, নব্য পুরাতত্ত্ব বলতে কী বোঝো? উত্তর যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে। 5 নম্বর প্রশ্ন, দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো? উত্তর বুদ্ধচরিত এবং ললিত বিস্তার। 6 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলি কে পাঠোদ্ধার করেন? উত্তর জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, হীরকসূক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়? উত্তর বৌদ্ধ ধর্ম। 8 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি, সমীক্ষা, উৎখনন ও বিশ্লেষণ। 9 নম্বর প্রশ্ন, ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? উত্তর লিখিত উপাদান ভিত্তিক। 10 নম্বর প্রশ্ন, পলিওগ্রাফি কি? উত্তর লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে। 11 নম্বর প্রশ্ন, এপিওগ্রাফি কি? অ্যান্সার, শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে। 12 নম্বর প্রশ্ন, লেখমালা বলতে কী বোঝো? উত্তর যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। 13 নম্বর প্রশ্ন, লিপির গুরুত্ব কী? উত্তর লিপি থেকে তৎকালীন আর্থসামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন, মুদ্রার গুরুত্ব কী? উত্তর মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থসামাজিক অবস্থার কথা জানা যায়। 15 নম্বর প্রশ্ন, জিগুরাত কি? প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলিকে জিগুরাত বলে। 16 নম্বর প্রশ্ন, ফেরাও কারা? উত্তর প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। 17 নম্বর প্রশ্ন, ইতিহাস পুরাণ কি? উত্তর বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়, সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান, গাথা বর্ণিত রয়েছে। 18 নম্বর প্রশ্ন, প্রবাহমান ইতিহাস কাকে বলে?
উত্তর, সময় বা কাল নদীর স্রোতের মতো বয়ে যায়, ইতিহাসের ক্ষেত্রেও তা লক্ষণীয়। এই বয়ে যাওয়া কালকে প্রবহমান ইতিহাস বলে। 19 নম্বর প্রশ্ন, হায়ারোগ্লিফিক লিপি কি? অ্যান্সার, মূলত চিত্রলিপি যেগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকে হায়ারোগ্লিফিক লিপি বলে। 20 নম্বর প্রশ্ন, ইতিহাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর, অনুসন্ধানের মাধ্যমে শিক্ষালাভ। 21, জীবাশ্ম কী? লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী বা উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়, এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। 22 নম্বর প্রশ্ন, প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? উত্তর, আফ্রিকার কেনিয়াতে। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন দুটি মহাকাব্য কি? ব্যাসদেবের মহাভারত এবং বাল্মীকির রামায়ণ। গ্রীসের প্রাচীন দুটি মহাকাব্য কি? উত্তর, হোমারের ইলিয়াড ও ওডিসি। 25 নম্বর প্রশ্ন, ভারতে মোট কটি পুরাণ আছে? উত্তর, 18টি। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি? উত্তর, গিলগামেশ। 27 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড, কথাটি কে বলেন? উত্তর, জার্মান সন্ন্যাসী অগাস্টিন। 28 নম্বর প্রশ্ন, পুরাণের দুটি গুরুত্ব লেখো। উত্তর, পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। 29 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের কয়টি পর্ব ও কি কি? উত্তর, দুটি, যথা তাম্র প্রস্তর পর্ব ও লৌহ পর্ব। 30 নম্বর প্রশ্ন, প্রত্নতত্ত্ব শব্দের অর্থ কী? উত্তর, প্রত্নতত্ত্ব শব্দের উৎপত্তি ইংরেজি শব্দ আর্কিওলজি থেকে, যার উদ্ভব ঘটেছে গ্রিক শব্দ আর্কিওলজিয়া থেকে। রোজেটা প্রস্তর কি? নেপোলিয়ন মিশর আক্রমণ করলে তার সঙ্গী মিশরের রোজেটা নামক স্থানে যে লিপি আবিষ্কার করেন তাকে রোজেটা প্রস্তর বলে। 32 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তর, কলহনের লেখা, এর থেকে প্রাচীন কাশ্মীরের কাহিনী সম্পর্কে জানা যায়। ইন্ডিকা কার লেখা? উত্তর, মেগাস্থিনিসের। 34 নম্বর প্রশ্ন, নিউমিসমেটিক্স কি? উত্তর, মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলে নিউমিসমেটিক্স, এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়। 35 নম্বর প্রশ্ন, হামুরাবির আইন সংহিতা কি? উত্তর, একটি আটকোনা পাথরের উপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা হামুরাবির আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হর্ষচরিত কার লেখা? উত্তর, হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। 37 নম্বর প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? উত্তর, কাশ্মীরের ঐতিহাসিক বিলহনের লেখা। 38 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান চারটি পুরাণ কি? উত্তর, বিষ্ণু পুরাণ, ব্রহ্মপুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ। 39 নম্বর প্রশ্ন, শাহনামা কার লেখা? উত্তর, পার্সিক কবি ফিরদৌসি এর লেখা। 40 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তর, তুজুক ই বাবরি। 41 নম্বর প্রশ্ন, সরকারি দলিলপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর, মহাফেজখানায়। 42 নম্বর প্রশ্ন, ভারতে বৌদ্ধ ধর্মের জন্মগ্রন্থটি কার লেখা? উত্তর, লামা তারানাথ। এবার দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ আমরা পড়ব। আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ, দ্বিতীয় অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। একেবারে এক কথায় কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে। নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল উত্তর, কৃষি পদ্ধতির ব্যবহার। 2, রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে উত্তর, নবপ্রস্তর যুগে। 3, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো পাথরের টুকরো। 4, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? উত্তর, হলসিন। 5, পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন? উত্তর, পেই ওয়েংচুং। 6, প্লেস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল 10 থেকে 20 লক্ষ বছর। 7, হরপ্পা নগরটি তাম্র ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা। 8, পৃথিবীতে সর্বপ্রথম আর্কিওজয়িক যুগের সূচনা হয়। 9, জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন? উত্তর, ইউজিন ডুবেস। 10 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। 11 নম্বর প্রশ্ন, অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন। 12 নম্বর প্রশ্ন, আদি মানুষের প্রথম আবির্ভাব ঘটে আফ্রিকায়। 13 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়া নামটি দেন? উত্তর, রোমানরা। 14 নম্বর প্রশ্ন, সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন? রলিসন। 15 নম্বর প্রশ্ন, ওন্ডুভাই গিরিসংকট আবিষ্কার করেন? উত্তর, ডক্টর লিকি। 16 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। এরপর দেখে নাও 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে?
উত্তর হবে লোথালে। 17 নম্বর প্রশ্ন, সুমেরীয় সমাজ বিভক্ত ছিল 3টি শ্রেণীতে। এরপর তোমরা দেখে নাও রাজনীতির বিবর্তন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এমসিকিউ এবং এসিকিউ। দেখো এক কথায় কিন্তু উত্তরগুলো করে দিয়েছি আমি। নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1 পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। 2 স্পার্টার ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত ছিল তা হলো ইফার। এথেন্সের কৃতদাসরা যে নামে পরিচিত ছিল তা হলো থিটিস। 4 নম্বর প্রশ্ন, প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5,000 জন। 5 নম্বর প্রশ্ন, অ্যাক্রোপলিস কি? উত্তর গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, কোশল মহাজন পদটির রাজধানী ছিল শ্রাবস্তি। 7 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের অধিকাংশ রাজ্য ছিল রাজতান্ত্রিক। 8 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলির যে শহর জলবেষ্টিত নিরাপত্তার জন্য জলদুর্গ নামে পরিচিত ছিল তা হলো পাটলিপুত্র। 9 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যের প্রদেশ ছিল 4টি। 10 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের পতন ঘটান পুষ্যমিত্র শুঙ্গ। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন মৌর্য যুগে গ্রিক দূত মেগাস্তিনিস ভারতে আসেন। 12 নম্বর প্রশ্ন, কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম ইস্তানবুল। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। 14 নম্বর প্রশ্ন, রোমের শিক্ষিত অভিজাত লোকেরা যে ভাষায় কথা বলতো তা হলো গ্রিক। 15 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে যে ধর্ম প্রচলিত ছিল তা হলো বহুত্ববাদী ধর্ম। 16 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যে সম্রাট তা হলো রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। 17 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন উত্তর হরিসেন। 18 নম্বর প্রশ্ন, বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম মুদ্রা রাক্ষস। 19 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন কালিদাস। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, গুপ্ত যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। 21 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন বরাহমিহির। 22 নম্বর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস-সদাইন। 23 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। 24 নম্বর প্রশ্ন, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত ছিল? সুলতান সুলেমান। অটোমান শাসনকালের শ্রেষ্ঠ স্থপতি ছিলেন মিরার সিনান। নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 2-1 নগর রাষ্ট্র কাকে বলে? উত্তর খ্রিস্টপূর্ব 5ম-4র্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ছোট ছোট রাষ্ট্রের অস্তিত্ব ছিল, যেসব রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এইসব ছোট ছোট রাষ্ট্রগুলিকে বাংলায় নগররাষ্ট্র ও গ্রিক ভাষায় পলিস বলা হতো। 2-2 জনপদ বলতে কি বোঝো? উত্তর সংস্কৃত জন শব্দের অর্থ হলো উপজাতি এবং পদ শব্দের অর্থ হলো পা, অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠী নির্দিষ্ট কোনো বসতিই হলো জনপদ। 3 নম্বর প্রশ্ন, দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো, ব্রিজি ও মল্ল। 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য কাকে বলে? সাম্রাজ্য কাকে বলে? উত্তর কোনো শক্তিশালী রাজতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক শাসক গোষ্ঠীর সুবৃহৎ রাষ্ট্রকে সাম্রাজ্য বলে। 5 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য উল্লেখ করো। উত্তর ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে কয়েকটি সাদৃশ্য হলো, প্রথমত মৌর্য ও ম্যাসিডোনীয় উভয় সাম্রাজ্য আয়তনের দিক থেকে সুবিশাল ছিল। দ্বিতীয়ত উভয় সাম্রাজ্যেরই প্রকৃতি ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক। 6 নম্বর প্রশ্ন, কবে কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়? উত্তর 323 খ্রিস্টপূর্বাব্দে জ্বরে আক্রান্ত হয়ে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। 7 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর শ্রীগুপ্ত। 8 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শেষ ভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় করো। উত্তর গুপ্ত যুগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগর জীবনের অবক্ষয় শুরু হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, চণ্ডাল কাদের বলা হতো? উত্তর গুপ্ত যুগে ব্রাহ্মণ নারী ও শূদ্র পুরুষের বিবাহজাত সন্তান চণ্ডাল নামে পরিচিত হতো। 10 নম্বর প্রশ্ন, জাস্টিনিয়ান কোড কি? উত্তর শান্তি প্রতিষ্ঠার জন্য প্রণীত প্রাচীন রোমান আইন প্যাক্স রোমানা নামে পরিচিত ছিল। মধ্যযুগের ইউরোপের সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে এই আইন কানুনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই আইনগুলির ভিত্তিতে সম্রাট জাস্টিনিয়ান পরে প্রায় 4000 আইন সম্বলিত জাস্টিনিয়ান কোড নামে একটি আইন বিধি রচনা করেন, যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, গ্রহণ পরিমক্ষ নীতি কি? উত্তর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেও পরাজিত রাজাদের রাজ্য ফিরিয়ে দেন। তার এই নীতি গ্রহণ পরিমক্ষ নীতি নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন, অ্যাম্ফিথিয়েটার কি? উত্তর রোমান সাম্রাজ্যের 4 তলা বিশিষ্ট ক্রীড়াক্ষেত্রে 50,000 দর্শক বসে গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, রথের দৌড় প্রভৃতি দেখতে পারত। এই ক্রীড়াক্ষেত্র অ্যাম্ফিথিয়েটার নামে পরিচিত।
13 নম্বর প্রশ্ন, ভারতে কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? উত্তর, ভারতে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। 14 নম্বর প্রশ্ন, মুদ্রারাক্ষস ও পঞ্চতন্ত্র কে রচনা করেন? বিশাখ দত্ত মুদ্রারাক্ষস এবং বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেন। কে কাকে ভারতের রক্ষাকারী বলেছেন? ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন। 16 নম্বর প্রশ্ন, কে কাবুলিয়াত ও পাট্টার প্রবর্তন করেন? উত্তর, শেরশাহ। 17 নম্বর প্রশ্ন, কে তাজমহল নির্মাণ করেন? এর প্রধান স্থপতি কে ছিলেন? উত্তর, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খান। 18 নম্বর প্রশ্ন, কবে মোগল ও অটোমান সাম্রাজ্যের পতন হয়? উত্তর, 1858 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের এবং 1922 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন হয়। 19 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধ জয়ের মাধ্যমে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? উত্তর, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লিতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 20 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। এবার চতুর্থ অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসএকিউগুলো পড়তে হবে অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এক কথায় উত্তর করে দিয়েছি। এক, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর, কৌটিল্যকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। 2 নম্বর প্রশ্ন, সিসেরো আইনকে ভাগ করেছেন 2 ভাগে। 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। 4 নম্বর প্রশ্ন, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার অবসান হয় 1911 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ স্বীকৃতি লাভ করেন। 6 নম্বর প্রশ্ন, কৌটিল্যের আসল নাম? উত্তর, বিষ্ণুগুপ্ত। 7 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য, চাণক্য বা কৌটিল্য, যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। সুলতানি যুগের ঐতিহাসিক হলেন আমির খসরু। নয় নম্বর প্রশ্ন, সিসেরো ছিলেন একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। 10 নম্বর প্রশ্ন, টমাস ক্রোমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন 1534 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমত্ব তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন জাবোদা। 12 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো। 13 নম্বর প্রশ্ন, ইকতা প্রথার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। 15 নম্বর প্রশ্ন, মুঘল যুগে মনসাবদারি প্রথা প্রবর্তন করেন? উত্তর হবে আকবর। 15 নম্বর প্রশ্ন, ক্ষত্রপ ব্যবস্থা প্রচলিত ছিল? উত্তর, পারস্য সাম্রাজ্যে। 16 নম্বর প্রশ্ন, ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসছে? উত্তর, পর্তুগিজ শব্দ থেকে। এবার এখান থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। 1, অর্থশাস্ত্র কি? উত্তর, কৌটিল্যের লেখা রাষ্ট্রনীতি বিষয়ক একটি গ্রন্থ হলো অর্থশাস্ত্র। 2, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের আর্থসামাজিক রাজনৈতিক ও বিচার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কে কবে অর্থশাস্ত্র আবিষ্কার করেন? উত্তর, ডক্টর শ্যামশাস্ত্রী 1904 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র আবিষ্কার করেন, যা 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন, মণ্ডল তত্ত্ব কি? মণ্ডল তত্ত্ব কি? কৌটিল্যের মতে নিরাপত্তার প্রয়োজনে প্রতিটি রাষ্ট্রের উচিত তার দূর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যা মণ্ডল তত্ত্ব নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, কৌটিল্য কী কী দুর্গের উল্লেখ করেছেন? উত্তর, গিরিদুর্গ, মরুদুর্গ, জলদুর্গ, বনদুর্গ। 6 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্তমিত্র কয় প্রকার ও কী কী? উত্তর, 2 প্রকার, যথা সহজ ও কৃত্রিম। 7 নম্বর প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির 4টি উপাদান কী কী? উত্তর, সামদান, দণ্ড এবং ভেদ। 8 নম্বর প্রশ্ন, বার্নির রাষ্ট্রচিন্তার উৎস কী? উত্তর, গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক এবং অ্যারিস্টটল রচিত পলিটিক্স, এই 2 গ্রন্থের মূল তত্ত্বই ছিল বার্নির রাষ্ট্রচিন্তার মূল উৎস। 9 নম্বর প্রশ্ন, বার্নির মতে গুপ্তযুগের সুলতানদের প্রধান দায়িত্ব কী? উত্তর, সমস্ত প্রজার ধর্ম রক্ষা করা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 10 নম্বর প্রশ্ন, ধর্মীয় রাষ্ট্রের 2টি মুখ্য বৈশিষ্ট্য কী? উত্তর, ঈশ্বরের প্রতিনিধি খলিফার হয়ে সুলতান রাষ্ট্র পরিচালনা করেন এবং ঈশ্বরের নির্দেশই হলো আইন। 11 নম্বর প্রশ্ন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে পাশ করেন? উত্তর, ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রোমওয়েল। 12 নম্বর প্রশ্ন, কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেন? ইংল্যান্ডের রাজা 7ম হেনরি। 13 নম্বর প্রশ্ন, টমাস ক্রোমওয়েল কে ছিলেন? উত্তর, ইংল্যান্ডের টিউডর রাজবংশের সময়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। 14 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার ভিত্তি কী ছিল? উত্তর, রাষ্ট্রচিন্তার ভিত্তি ছিল মানুষ, যেখানে ঈশ্বরের পরিবর্তে মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হতো। 15 নম্বর প্রশ্ন, ম্যাকিয়াভেলি রচিত 2টি গ্রন্থের নাম লেখো, দ্য প্রিন্স এবং ডিসকোর্সেস অন লিভি। 16 নম্বর প্রশ্ন, কাকে কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
অ্যান্সার, ম্যাকিয়াভেলি সর্বপ্রথম ধর্মীয় জীবন থেকে রাষ্ট্রজীবনকে মুক্ত করেন এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠা করেন, তাই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। 17 হবসের লেভিয়াথান গ্রন্থ রচনার রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? উত্তর, সমকালীন ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে যে নৈরাজ্য অস্থিরতা ছিল তা এই গ্রন্থের প্রেক্ষাপট গড়ে তুলেছিল। 18 হবসের লেভিয়াথান গ্রন্থটিকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর, 4টি, যথা মানুষ রাষ্ট্র, খ্রিস্টীয় রাষ্ট্র এবং তমসার রাষ্ট্র। 19 রুশো রাষ্ট্র দর্শনের মূল বিষয় কি? উত্তর, সামাজিক চুক্তি মতবাদ। তার মতে রাষ্ট্র হলো এক উন্নয়নশীল, সুসভ্যকারী, জাবনিক এবং শিক্ষাদায়ী শক্তি। 20 নম্বর প্রশ্ন, রুশোর সাধারণ শিক্ষা তত্ত্বটি কি? রুশোর সাধারণ সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা হলো সাধারণ ইচ্ছা। এ ধরনের ইচ্ছা সমাজের প্রত্যেকের মধ্যে রয়েছে, যা সকলে মেনে চলতে বাধ্য। 21 হিতবাদ কি? উত্তর, হিতবাদের মূল কথা সর্বাধিক সংখ্যক মানুষের সুখ লাভ। এর অর্থ বিভিন্ন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধলে রাষ্ট্রের কর্তব্য সর্বাধিক মানুষের সর্বোচ্চ পরিমাণ হিত সাধন করা। সাত্রাপ কি? 22 নম্বর প্রশ্ন, সাত্রাপ কি? পারস্যের আর্মেনীয় প্রদেশের প্রাদেশিক শাসনকর্তাদের বলা হতো সাত্রাপ। 23 নম্বর প্রশ্ন, ম্যান্ডারিন বলতে কি বোঝায়? উত্তর, ম্যান্ডারিন হলো সাম্রাজ্যবাদী চীনের আমলা, চীনা শাসনতন্ত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 24 নম্বর প্রশ্ন, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে? উত্তর দেখে নাও। প্রাচীন চীনে উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা বা আমলারা সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত, তাই চীনে আমলা ব্যবস্থার পরিবর্তে এর প্রচলন ঘটে। 25 নম্বর প্রশ্ন দেখে নাও তোমরা। ইকতা কি? ইকতা কথার অর্থ ভাগ বা অংশ। সুলতান ইলতুৎমিশ প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ইকতা ব্যবস্থার প্রচলন করেন। 26 নম্বর প্রশ্ন, কবে মনসবদারি প্রথা চালু করেন? 1577 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর। কে কবে মনসবদারি প্রথা চালু করেন? উত্তর দেখে নাও, 1577 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর। এমসিকিউ প্রশ্ন দেখে নাও এবার। অর্থনৈতিক বিভিন্ন দিক, অর্থনীতির বিভিন্ন দিক, পঞ্চম অধ্যায় থেকে। পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে? উত্তর হবে কিউসে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি হবে উত্তর, কিউসে। 2 নম্বর প্রশ্ন, দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে হতো গ্ল্যাডিয়েটররা। উত্তর অপশান এ। প্রথম দাস বিদ্রোহ হয়? উত্তর অপশান বি, সিসিলিতে। অপশান বি হবে সিসিলিতে। গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল? উত্তর জার্মানিতে। গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন দেশে গড়ে উঠেছিল? উত্তর অপশান সি, জার্মানিতে। 5 নম্বর প্রশ্ন, ম্যানর ব্যবস্থার আরেক নাম ছিল? উত্তর সিনিয়রীয় ব্যবস্থা। অপশান এ। 6 নম্বর প্রশ্ন, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের প্রদেয় টাইদ কটি ছিল? উত্তর অপশান বি, ধর্মকর। অপশান বি, ধর্মকর। 7 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হতো? অপশান বি, নাইট। 8 নম্বর প্রশ্ন, করভি ছিল? অপশান সি, বেগার শ্রম। 9 নম্বর প্রশ্ন, ম্যানরের দরিদ্র কৃষকরা ভিলেইন নামে পরিচিত ছিল। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। অপশান সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি লোথালে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লোথালে। হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি ছিল লোথালে। অপশান এ। 12 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের বলা হতো করাট ও ব্রুফটার। সামন্ততন্ত্রে ভূমিহীন কৃষকদের বলা হতো? অপশান ডি, করাট ও ব্রুফটার। 13 নম্বর প্রশ্ন, বণিক ও কারিগরদের সমিতিকে বলা হতো গিল্ড। অপশান এ, বণিক ও কারিগরদের সমিতিকে বলা হতো? অপশান এ, গিল্ড। 14 নম্বর প্রশ্ন, মিশরের সর্বোচ্চ শাসককে বলা হতো ফেরাও। অপশান বি, মিশরের সর্বোচ্চ শাসককে বলা হতো ফেরাও। অপশান বি। 15 নম্বর প্রশ্ন, দুজন সামন্তপ্রভুর মধ্যে তলোয়ারের যুদ্ধকে বলা হতো? অপশান সি, ডুয়েল। দুজন সামন্তপ্রভুর মধ্যে তলোয়ারের যুদ্ধকে বলা হতো ডুয়েল। 16 নম্বর প্রশ্ন, মিশরের অধিকাংশ কৃতদাস ছিল? অপশান ডি, গৃহভৃত্য। 17 নম্বর প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ম্যানুমিসিও। 18 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম নগরায়ণ ঘটেছিল? অপশান এ, হরপ্পা সভ্যতার যুগে। 19 নম্বর প্রশ্ন, টাইলে ছিল এক প্রকার সামন্তকর। অপশান ডি। 20 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পিউনিক যুদ্ধে জয়লাভ করে রোম। অপশান বি, রোম। 21 নম্বর প্রশ্ন, শালামেনের মৃত্যু হয় 814 খ্রিস্টাব্দে। শালামেনের মৃত্যু হয়? অপশান এ। 22 নম্বর প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। অপশান বি। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কে দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন? উত্তর কৌটিল্য দাস প্রথাকে ম্লেচ্ছ প্রথা বলে উল্লেখ করেছেন। 2 নম্বর প্রশ্ন,
নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে কি কর প্রদান করতেন? উত্তর, নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর সংকটকালে স্কুটেজ নামে কর প্রদান করতেন। 3 নম্বর প্রশ্ন, সার্প বা ভূমিদাস বলতে কাদের বোঝায়? উত্তর, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় অধিকারহীন ভূমিহীন কৃষকদের সার্প বা ভূমিদাস বলা হতো। 4 নম্বর প্রশ্ন, কমিটেটাস প্রথা কি? উত্তর, প্রাচীন জার্মানিতে প্রচলিত এক প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এটি কমিটেটাস প্রথা নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন, সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? উত্তর, ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ মূলত 5টি শ্রেণীতে বিভক্ত ছিল। এগুলি হলো রাজা, ডিউক, আর্ল, ব্যারন, নাইট এবং ভ্যাসেল। 6, ভ্যাসেল কাদের বলা হতো? উত্তর, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হতো। 7, ফিপ কি? উত্তর, ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন সামন্ত ঊর্ধ্বতন সামন্ত প্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্ত প্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমিদান করত। এই জমিদানকে ফিপ বলা হতো। 8, হেরিয়েট বলতে কী বোঝো? উত্তর, সামন্ততান্ত্রিক ভূমিদাসের পুত্র উত্তরাধিকার সূত্রে তার পিতার জমি লাভ করলেও প্রভুকে যে বাধ্যতামূলক কর দিতে হতো তা হেরিয়েট নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, ম্যানর কাকে বলা হতো? উত্তর, মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকে ম্যানর বলা হতো। 10 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল? উত্তর, বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা পনি নামে পরিচিত ছিল। 11 নম্বর প্রশ্ন, ট্রোবাদুর কাদের বলা হতো? উত্তর, মধ্যযুগে নাইটদের বীরত্ব আদর্শ ও আত্মত্যাগের কাহিনী নিয়ে একদল চারণকবি বিভিন্ন স্থানে গান গেয়ে বেড়াতেন। এই চারণকবিদের দক্ষিণ ফ্রান্সের ট্রোবাদুর বলা হতো। 12 নম্বর প্রশ্ন, অগ্রহার প্রথা বলতে কী বোঝো? উত্তর, ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরে পূর্ণ অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমিদান করার প্রথা চালু ছিল। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, ইক্তা শব্দের অর্থ কী? উত্তর, ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ। 14 নম্বর প্রশ্ন, নিগম কাকে বলে? উত্তর, কৃষির অগ্রগতির সঙ্গে সঙ্গে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। উত্তর, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, দামি কাঠ, মসলিন, রেশম প্রভৃতি রোমে রপ্তানি হতো। 16, মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি কারণ লেখো। উত্তর, মধ্যযুগে ইউরোপে গিল্ড গড়ে ওঠার দুটি প্রধান কারণ ছিল শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ স্বার্থ রক্ষার চেষ্টা করা এবং কারখানায় কাঁচামাল ও শ্রমিকের যোগান অব্যাহত রাখা। 17 নম্বর প্রশ্ন, মিনেসিঙ্গার কাদের বলা হতো? উত্তর, মধ্যযুগে ইউরোপে একদল চারণকবি নাইটদের বীরত্ব আদর্শ ও প্রেমের কাহিনী গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গিয়ে শোনাতেন। এই সমস্ত চারণকবি জার্মানিতে মিনেসিঙ্গার নামে পরিচিত। টাইদ কি? মধ্যযুগে খ্রিস্টান চার্চগুলি কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/3 অংশ কর আদায় করত। এই কর টাইদ বা ধর্মকর নামে পরিচিত। 1/3 কর আদায় করত। ভার্নি কাদের বলা হতো? কৃতদাসদের যেসব সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তাদের ভার্নি বলা হতো। 20, কৃতদাসদের কিরূপ শাস্তি দেওয়া হতো? উত্তর, কৃতদাসদের লোহার শেকলে বেঁধে উত্তপ্ত লোহার ছেঁকা দেওয়া প্রভৃতি শাস্তি দেওয়া হতো। 21 নম্বর প্রশ্ন, গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো? প্রাচীন রোমে কোনো কৃতদাসকে হিংস্র পশুর সঙ্গে লড়াই করে নাগরিকদের আনন্দ দিতে হতো। এই কৃতদাসদের গ্ল্যাডিয়েটর বলা হতো। 22, রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের কি বলা হতো? লিবার্টাস। 23, কৃতদাসদের মুক্তির দুটি উপায় কি? উত্তর, প্রভুকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করা এবং বিপদকালে প্রভুর জীবন রক্ষা করা। 24 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? উত্তর, 3টি, যথা অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী। 25, কোন কোন অঞ্চল থেকে মিশরে কৃতদাস আমদানি হতো? লিবিয়া, মিরো এবং কুশ। 26, কোন গ্রিক পর্যটক বলেছেন প্রাচীন ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না? উত্তর, মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে বলেছেন। 27, সামন্ততন্ত্র সম্পর্কে রোমান তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? আবেদুবে। 28 নম্বর প্রশ্ন, সামন্ততন্ত্র সম্পর্কে জার্মান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর, বোলাভিয়ের। 29 নম্বর প্রশ্ন, কে কবে ইংল্যান্ডে সামন্ত প্রথা প্রবর্তন করেন? উত্তর, নরমান্ডিস ডিউক লিয়ার 1066 খ্রিস্টাব্দে। 30, মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? উত্তর, ইউরোপে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যোদ্ধাদের নিয়ে গঠিত সামরিক বাহিনীর রাজাদের নাইট বলা হতো। 31, কাকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অগ্রদূত বলা হতো? অগ্রহার ব্যবস্থাকে। 32, মধ্যযুগে ইউরোপের কয়েকটি বাণিজ্য কেন্দ্র কি কি? উত্তর, ভেনিস, মিলান, পিসা এবং নেপলস। 33, মূল্য বিপ্লব কাকে বলে? উত্তর, দ্বাদশ শতকের মধ্যভাগ থেকে চতুর্দশ শতকের মধ্যভাগ পর্যন্ত জিনিসপত্রের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা সাধারণভাবে মূল্য বিপ্লব নামে পরিচিত। 34, কম্পাসের ব্যবহার বাণিজ্য ক্ষেত্রে কী সুবিধা করে?
উত্তর দ্বাদশ শতকে এর আবিষ্কার জলপথে বাণিজ্যের পণ্য চলাচলের সুবিধা করে দেয়। 35 গিল্ড কী ছিল? উত্তর মধ্যযুগে ইউরোপের ব্যবসায়ী ও কারিগর শ্রেণী নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আলাদা সংগঠন গড়ে তোলে, যা গিল্ড নামে পরিচিত। 36 ইউরোপে কখন কোথায় প্রথম গিল্ড গড়ে ওঠে? ইংল্যান্ডে একাদশ থেকে দ্বাদশ শতকে সর্বপ্রথম গিল্ড গড়ে ওঠে। 37 কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম কোথায় গড়ে ওঠে? ইতালিতে গড়ে ওঠে। 38 মধ্যযুগে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ নগর ছিল কোনগুলো? উত্তর লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিস্টল। 39 মধ্যযুগে জার্মানির দুটি গুরুত্বপূর্ণ নগর কী ছিল? মিউনিক এবং নুরেমবার্গ। মৌর্য পরবর্তী যুগে ভারত থেকে রোমের বাণিজ্যের যে কোনো একটি প্রভাব, এই বাণিজ্যের দ্বারা ভারতীয় মশলা, চাল, গম, সুগন্ধি দ্রব্য, দামি পাথর। এবার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1. স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টান। উত্তর বি, অপশান বি। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল অপশান বি, স্পার্টান। নিষাদ হলো অপশান এ, অরণ্যভূমি উপজাতি। অরণ্যভূমির উপজাতি নিষাদ অরণ্যভূমির উপজাতি। অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহের রীতি উল্লেখ আছে? উত্তর অপশান ডি, 8 প্রকার। 4 নম্বর প্রশ্ন, প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত? উত্তর অপশান ডি, অপশান ডি, গান্ধর্ব। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি অপশান সি আখেনটেনের প্রধান মহিষী ও সহশাসক ছিলেন। 6 নম্বর প্রশ্ন, মিশরের নেপোলিয়ান বলা হয় অপশান এ তৃতীয় থুটমোসকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহরুন্নিসা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি, নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহরুন্নিসা। পতিত ক্ষত্রিয় বলা হয় অপশান সি বহিরাগত কয়েকটি অনার্য জাতিকে পতিত ক্ষত্রিয় বলা হতো। 9 নম্বর প্রশ্ন, ক্লিওপেট্রা আত্মহত্যা করেন। উত্তর অপশান এ, সর্পাঘাতে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, রানী দুর্গাবতী নিহত হন। অপশান বি, গন্ডোয়ানার যুদ্ধে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, দ্বিজ বলা হয় ব্রাহ্মণদের। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিজ বলা হয় ব্রাহ্মণদের। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, ব্রাত্য শব্দটির অর্থ কী? ব্রাত্য শব্দটির অর্থ হল দল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, স্পার্টার শাসন কাঠামো কেমন ছিল? অপশান ডি, অভিজাততান্ত্রিক। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাত্য ও নিষাদ ছিল। অপশান সি, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্তিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? অপশান এ, 7টি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 7টি। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই ষষ্ঠ অধ্যায় থেকে। 1. কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান, একথা কে বলেছেন? উত্তর, কৃতদাস প্রথা গ্রিক সভ্যতার মৌলিক উপাদান, একথা বলেছেন ঐতিহাসিক অ্যান্ড্রুজ। 2. কাদের কেন দ্বিজ বলা হয়? উত্তর, ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়। একবার তারা মানুষরূপে জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার তারা উপবীত ধারণ করে ব্রাহ্মণ রূপে পরিচিতি লাভ করে। 3. চতুর্বর্ণের নামগুলি লেখো। অ্যান্সার, চতুর্বর্ণের নামগুলি হলো ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 4. সপ্তজাতি তত্ত্ব কী? অ্যান্সার, গ্রিক দূত মেগাস্তিনিস ভারতের 7টি জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব সপ্তজাতির তত্ত্ব নামে পরিচিত। 5. আর্য সমাজে পঞ্চম শ্রেণী কাদের বলা হতো? উত্তর, আর্য সমাজ ব্যবস্থায় চতুর্বর্ণের বাইরে মুচি, মেথর, অন্যান্য নিম্ন পেশার মানুষকে পঞ্চম শ্রেণী বলা হতো। 6. অগ্নিকুল তত্ত্ব কে প্রচার করেন? উত্তর, কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজ রাসো গ্রন্থে অগ্নিকুল তত্ত্ব প্রচার করেন। 7. ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন অবিবাহিত থেকে বিদ্যা চর্চা করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। 8 নম্বর প্রশ্ন, কোন সময়কে ভারতের রাজপুত যুগ বলা হয়? উত্তর, 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের রাজপুত যুগ বলা হয়। 9 নম্বর প্রশ্ন, সদ্যোৎবাহা কাদের বলা হয়? পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করত তাদের সদ্যোৎবাহা বলা হতো। 10 নম্বর প্রশ্ন, স্ত্রীধন কি?
উত্তর, প্রাচীন ভারতে নারীদের কিছু সম্পত্তি রাখার অধিকার ছিল, এই সম্পত্তিকে স্ত্রীধন বলা হতো। 11 নম্বর প্রশ্ন, গান্ধর্ব বিবাহ রীতি কী? উত্তর, অভিভাবকের বিনা অনুমতিতে পাত্রপাত্রী স্বেচ্ছায় বিবাহ করলে এই বিবাহ প্রথাকে গান্ধর্ব বিবাহ বলে। 12 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা ফেরাও এর নাম কি? হ্যাটশেপসুট প্রথম মহিলা ফেরাও ছিলেন। মেটিক কাদের বলা হতো? প্রাচীন গ্রিসের এথেন্সে বসবাসকারী বিদেশিদের মেটিক বলা হতো। 14 রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন? উত্তর, রানী দুর্গাবতী গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন। 15 নেফারতিতি কে ছিলেন? উত্তর, ফেরাও আখেনটনের পত্নী ও মিশরের মহিলা ফেরাও ছিলেন নেফারতিতি। 16 মিশরের টলেমি বংশের শেষ শাসক কে ছিলেন? উত্তর, সপ্তম ক্লিওপেট্রা ছিলেন মিশরের টলেমি বংশের শেষ শাসক। 17 থিটিস কাদের বলা হতো? উত্তর, প্রাচীন এথেন্সের কৃতদাসদের বলা হয় থিটিস। 18 নম্বর প্রশ্ন, স্পার্টার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত ছিল? স্পার্টিয়েট নামে পরিচিত ছিল। 19 মেটিক কাদের বলা হতো? গ্রিক পলিস বা নগর রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের বলা হতো মেটিক। 20 গ্রিসের মধ্যে সর্বপ্রথম কোথায় দাসবাজার গড়ে উঠেছিল? কিউস নামক স্থানে। এবার ধর্ম চ্যাপ্টার থেকে পড়তে হবে, সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো এক কথায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর। 1 যে লিপিতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহৃত হয় তা হলো মাস্কি লিপি। 2 অশোক সিংহলে ধর্ম প্রচারে পাঠিয়েছিলেন মহেন্দ্র ও সংঘমিত্রাকে। 4 আলাউদ্দিন খালজির রাজত্বকাল স্থায়ী হয়েছিল 20 বছর। 5 ইবাদত খানা কথাটির অর্থ হল উপাসনা গৃহ। 6 শার্লামেন জাতিতে ছিলেন ফ্রাঙ্ক। 7 নম্বর প্রশ্ন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয়েছিল 1095 খ্রিস্টাব্দে। 8 প্রথম খলিফা হলেন আবু বকর। 9 স্পেনে মুসলিম শাসন বজায় ছিল 300 বছর। 10 ঋগ্বেদে সংকলিত সূত্র সংখ্যা 1028টি। 11 অথর্ববেদে অধ্যায় সংখ্যা 20টি। 12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের যম হলেন পিতৃলোকের অধিকর্তা। 13 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন মরুর। 14 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের বাতাসের দেবতা হলো বায়ু। 15 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে মৃত্যুর দেবতা হলেন যম। 16 নম্বর প্রশ্ন দেখে নাও এবার, ঋগ্বেদের বহু দেবতার উল্লেখ মেনে ইরানীয় গ্রন্থ আবেস্থায় জেন্দ আবেস্তার কি সিদ্ধার্থের বৌদ্ধ নাম হয় বোধি লাভের কারণে। 18 নম্বর প্রশ্ন, বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন চুন্দ। 19 সঙ্গীতি শব্দের অর্থ হল সম্মেলন। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? শ্বেতাম্বর ও দিগম্বর। 21 জৈন ধর্মের শেষ প্রবর্তক ছিলেন মহাবীর। 22 পার্শ্বনাথ চরিত গ্রন্থটি রচনা করেন ভবদেব সুরি। 23 পার্শ্বনাথ দেহ ত্যাগ করেন 100 বছর বয়সে। 24 মানবতাবাদের রাজপুত্র ছিলেন ইরাসমাস। 25 নম্বর প্রশ্ন, ক্যালভিন ছিলেন প্রোটেস্ট্যান্টপন্থী। 26 নম্বর প্রশ্ন, অশোক বুদ্ধদেবের বাণী ও আদর্শ প্রচারের জন্য নিয়োজিত করেন ধম্ম মহামাত্র নামে কর্মচারী। 27 নম্বর প্রশ্ন, 5টি গ্রিক শাসিত রাজ্য অশোকের দূত পাঠানোর কথা জানা যায় পালি ভাষায় লেখা বৌদ্ধ গ্রন্থ দিব্যংশ থেকে। 28 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, পিটার দ্য হারমিট হলেন একজন পাদ্রী। 29 নম্বর প্রশ্ন, প্রথম ক্রুসেড আহ্বান করেছিলেন পোপ দ্বিতীয় আরবান। 30 নম্বর প্রশ্ন, খলিফা কথাটির অর্থ হল খলিফার প্রতিনিধি বা উত্তরাধিকারী। 31 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৌদ্ধ স্বীকৃতি লাভ করেছিল? উত্তর, ইলতুৎমিশ। ওটা হবে বৈধ স্বীকৃতি লাভ করেছিল ইলতুৎমিশ। 32 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন 8ম হেনরি। এবার শেষ চ্যাপ্টার বা 8ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। 1 আধুনিক রাসায়নিক বিদ্যার জনক কাকে বলা হয়? ল্যাভোসিয়রকে। 2 কোপার্নিকাসের বক্তব্যকে সর্বাধিক জনপ্রিয় করে তোলেন জিওর্দানো ব্রুনো। 3 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ বা দূরবীন যন্ত্রের আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 4 নম্বর প্রশ্ন, প্রিন্সিপিয়া গ্রন্থের রচনা করেন নিউটন। 5 নম্বর প্রশ্ন, উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। 6 নম্বর প্রশ্ন, সেফটি ল্যাম্প তৈরি করেন হামফ্রে ডেভি। 7 নম্বর প্রশ্ন, ওপাস মাজুস গ্রন্থের লেখক হলেন রজার বেকন। 8 নম্বর প্রশ্ন, কৃষি বিপ্লবের ফলে ক্ষতিগ্রস্ত কৃষক শহরে চলে আসতে থাকে। 9 নম্বর প্রশ্ন, কোন দেশে বাদুড় তৈরির কৌশল উদ্ভাবন হয়? চীনে। 10 নম্বর প্রশ্ন, গ্রেট হ্যারি ছিলেন
একটি বড় যুদ্ধ জাহাজ। কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? জার্মানি। 12 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি পদ্ধতিতে চীন দেশে ছাপানো প্রথম বইটির নাম হলো হীরক সূত্র। 13 নম্বর প্রশ্ন, প্রুফ দেখার সুযোগ না থাকায় বইপত্রে প্রচুর ভুলভ্রান্তি থাকতো হাতে লেখা পুঁথিতে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে নতুন বিশ্ব বলা হতো? আমেরিকা। 15 নম্বর প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতের যে বন্দরে পৌঁছেছিলেন তা হলো কালিকট বন্দর। 16 নম্বর প্রশ্ন, পর্তুগাল বিদেশ থেকে যে ধাতুর আমদানি করেছিল তা হলো সোনা। এবার নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও। অ্যালকেমি বলতে কী বোঝো? উত্তর, প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময় ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা অপরসায়নবিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত। 2 কয়েকজন প্রাচীন ভারতীয় বিজ্ঞানীর নাম লেখো। উত্তর, কয়েকজন প্রাচীন ভারতীয় বিজ্ঞানী হলেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, কবে কোথায় ধাতু বিগলন প্রযুক্তির আবিষ্কার হয়? 1340 খ্রিস্টাব্দ নাগাদ ইউরোপে ধাতু বিগলন প্রযুক্তির আবিষ্কার হয়। 4 নম্বর প্রশ্ন, কোথা থেকে কিভাবে সিফিলিস রোগ ইউরোপে আসে? উত্তর, আমেরিকা থেকে কলম্বাসের সঙ্গী নাবিকদের মাধ্যমে সিফিলিস রোগ ইউরোপে আসে। 5 নম্বর প্রশ্ন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের মানুষ ছিলেন? উত্তর, নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। কোপারনিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিজ্ঞানী আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন? উত্তর, প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের কারণও আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? উত্তর, আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো, গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যের কেন্দ্র করে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, টু নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কি? উত্তর, ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। 9 নম্বর প্রশ্ন, কারিগরি বিপ্লব কি? উত্তর, আধুনিক বিজ্ঞানের অগ্রগতির ফলে বিজ্ঞানের নানা শাখায় গবেষণা শুরু হয়। বিজ্ঞানকে কাজে লাগিয়ে ইউরোপে প্রযুক্তিবিদ্যা ও কারিগরি ব্যবস্থায় প্রভূত অগ্রগতি ঘটে, একে কারিগরি বিপ্লব বলা হয়। 10, প্রথম কবে কোথায় বারুদের আবিষ্কার হয়? উত্তর, প্রথম খ্রিস্টীয় 9ম শতকে চীনে বারুদের আবিষ্কার হয়। 11, লিগেচার পদ্ধতি কি? এটি কে আবিষ্কার করেন? লিগেচার পদ্ধতি রক্তপাত বন্ধ করার একটি কৌশল। পদ্ধতিটি আবিষ্কার করেন ফ্রান্সের চিকিৎসক আম্ব্রোয়াজ। 12 নম্বর প্রশ্ন, জাইলোগ্রাফি পদ্ধতি কি? খ্রিস্টীয় 8ম শতকে চীন দেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি জাইলোগ্রাফি নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, কে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন? উত্তর, জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। 14 নম্বর প্রশ্ন, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝায়? উত্তর, নতুন বিশ্ব বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাতো। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস 1892 খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 1503 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন নতুন বিশ্ব। 15 নম্বর প্রশ্ন, নাবিক হেনরি কে ছিলেন? উত্তর, নাবিক হেনরি ছিলেন পর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তার আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকা উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান। 16, কবে ও কাদের মধ্যে তালাশের যুদ্ধ সংঘটিত হয়? 751 খ্রিস্টাব্দে চীন ও আকবরের মধ্যে তালাশের যুদ্ধ সংঘটিত হয়। 17, কত খ্রিস্টাব্দে কে ব্রাজিল আবিষ্কার করেন? 1500 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। 18, কার নাম অনুসারে কবে আমেরিকার নামকরণ হয়? আমেরিকো ভেসপুচির নাম অনুসারে 1507 খ্রিস্টাব্দে আমেরিকার মহাদেশের নামকরণ হয়। 19 নম্বর প্রশ্ন, কে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন? কার নাম অনুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়? স্পেনের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান 1519 খ্রিস্টাব্দে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। স্পেনের যুবরাজ ফিলিপের নাম অনুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ। 20 নম্বর প্রশ্ন, জলপথে কে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন? উত্তর, জলপথে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন স্পেনের নাবিক ম্যাজেলান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।